আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান। সমরেশ বসু আমাদের সবার অত্যন্ত প্রিয় গল্পকার, ঔপন্যাসিক। এবছরটা তার 100 বছর। তাই আপনাদের জন্য তাঁর লেখা একটি গল্প আমরা এনেছি। এই গল্পটি আমরা নিশ্চিত তেমনভাবে পড়া হয়ে ওঠেনি। শুরু হচ্ছে সমরেশ বসুর লেখা ছোট গল্প ঠাট্টা। বিয়ে হয়ে গেল সন্ধ্যা লগ্নে। ফাল্গুন মাসের শেষ। সানাইওয়ালা চোখ বুজে ঢুলে ঢুলে বাজিয়ে চলেছে সেই চিরপরিচিত গানখানি, চোখের কোণে বিঁধলে পরাণ, এখন প্রাণে বাঁচি না। সানাইয়ের রঙের সুর, আর বাতাসে ইতিমধ্যেই লেগেছে সুর উদাস চৈত্র বাউলের। যেন ঘরের কোণে সুখের শয্যার ডাক পড়েছে রিক্ত মহানন্দ ঘর ছাড়া সন্ন্যাসীর। বিয়ে হলো শহরতলির আধাপল্লী এক জায়গায়। বিয়ে বাড়ির আলোর আর মানুষের ভিড়ে উদাস হাওয়া চলেছে গান করে আপন মনে। চোখের জলে হেসে হেসে মর্মরিত সে সুর বাড়িটার বকুলের বাতাসে, চাপা গাছের ঝাড়ে। সবাই খুব খুশি। সন্ধ্যা লগ্নেই বিয়ে শেষ। রাত্রি 9টার মধ্যেই খাওয়া দাওয়ার পালাও চুকে গেল একরকম। কলকাতার বরযাত্রীরা কলকাতার মানুষ। 20 মাইল দূর মফস্বল যেন কত দূরস্থ ব্যবধান। ট্রেন ধরতে পেরে সবাই খুশি। বর শুধু খবর পাঠিয়েছিল তার বন্ধু দীনেশ বরযাত্রী এসেছে, সে যেন আজ না যায়। বরকে নিয়ে আসা হয়েছে বাসর ঘরে। বর বেশ সুপুরুষ যুবক, নাম শিবেন। খুবই সপ্রতিভ আর সাবলীল। অসংকোচ কথা ও হাসিতে বাসর প্রায় একলাই তুলেছে মাতিয়ে। খুইয়ে বলিয়ে বলে ইতিমধ্যে নাম করে ফেলেছে, একেবারে চোখে মুখে কথা। কলকাতায় প্লাইউডের ব্যবসা করে টাকা করেছে বিস্তর, যাকে বলে বড়লোক জামাই। সেই জন্য চালে একটু মাত করে ফেলা অতি সপ্রতিভতা। কোণে আছে পাশে গাঁটছড়া বাঁধা। মেয়েটিও একটু বাছায়, অর্থাৎ সুন্দরী। হাতে পায়ের গোছে, চোখের মুখের ধারে সুবাঁধা মস্ত খোপায় সে রূপসী। তার উপরে যেটুকু ভার সেটুকু হলো তার অলংকার প্রসাধন ও সিল্ক শাড়ি সজ্জা। নাম তার রানী। কটাক্ষ ঝিলিকে তার হাসি টেপা ঠোঁটে বোঝা যাচ্ছে সে বেশ খুশি। মেয়েরা বাসর জাগতে বসেছে আসর জাগিয়ে। নিরঙ্কুশ মেয়েদের রাজ্যে অসংকোচে একলা শিবেন মেতে গেছে মজলিসে। শালি আছে নানান শ্রেণীর। রানীর সহদরা থেকে পিস্তুত মাস্তুত নানান সম্পর্কের বোন, তাছাড়া বান্ধবীর দল। আর সকলেই বাসর ঘরের উপযুক্ত, অর্থাৎ ডাঁসা। বয়সে কম বেশি ঢল খাওয়া দলে আছে বিবাহিতা শালি ও শালাজ বাহিনী। বয়সে ঢল হলেও চোখে মুখে কথায় কেউ কম নয়। এদের মধ্যে বিশেষ করে আছে বাণী, রানীর বিবাহিতা দিদি। সে আছে শিবেনের পাশে, শুধু বাসর জমাবার জন্য নয়, বরকনের সামাজিক নিয়মকানুনের পরিচালনাও তার হাতে। একে নমস্কার করো, রূপর জাতিটা হাতছাড়া করো না ভাই শিবেন, কাজল লতাটা খোপায় গুজে রাখ রানী, এই সব বলছে মাঝে মাঝে। তাছাড়াও আছেন ছানি পরা চোখ, রাতকানা রানীর বুড়ি দিদিমা। পাকা বয়সের বাড়াবাড়ির মুখে তিনি থেকে থেকে ছাড়ছেন সেকেলের কাঁচা রস। আর বাদবাকি বয়স্কাদের এ আসরে প্রবেশ নিষেধ। জমেছে প্রথম থেকেই। প্রথমেই বাণী নিয়ে এলো এক মুখ ঢাকা থুত্তুরি বুড়িকে। বলল, শিবেন ভাই, ইনি তোমার আর এক দিদি শাশুড়ি, পেন নাম করো। শিবেন এক মুহূর্তে দিদি শাশুড়ির আপাদ মস্তক দেখে বলল, মাপ করবেন দিদি, এর মুখ না দেখে পেন নাম করতে পারবো না। ও মা, কেন? শিবেন চোখ ঘুরিয়ে বলল, মানুষটা বুড়ি থুত্থুরি হলেও পা দুখানি কেমন বাচ্চা বাচ্চা, আলতা পড়া যেন। অমনি হাসির হুল্লোড়। দিদি শাশুড়ি লাফিয়ে উঠে ঘোমটা খুলল। দেখা গেল রানীর এক 14 বছরের বোন। ও মা,
কি চোখ ভাই জামাইয়ের। আসল দিদিমা বললেন, দূর বোকা জামাই, ওই পায়ে তো খপ করে হাত দিতে হতো। ও মা, কি অসভ্য। তবুও বাসর ঘরে চোখে চোখে হাসির ঝিলিক, ইশারা, ইঙ্গিত ঢলে ঢলে গায়ে পড়াপড়ি। ঠাট্টা ও বিদ্রুপে ঘুরে ফিরে একটাই বিচিত্র সংকেতের উঁকি বুকি। লক্ষ্য করলে এরই মধ্যে চোখে পড়ে কোনো চোখে চাপা বিদ্বেষ কিংবা বিষাদ। সে খুব নগণ্য, আসলে বাসর জাগে যৌবনের আসরে। কেউ বলে, এই রানী, চোখ তুলে দেখ। শিবেন বলে ঠোঁট টিপে, কার দিকে? আবার হাসি। কি মুখ ফোর, অর্থাৎ জামাই একেবারে এক্সপার্ট। তারপরে গান, জামাইকে গাইতে হবে, সে মাথা নেড়ে একেবারে অস্বীকার করল। আসলে তার হাত ইলেকট্রিক গিটারে খেলে ভালো। বাণী বলল, হেরে গেলে ভাই শিবেন, তবে শোনো এবার আমার বোনেদের গান। বলে সে একে একে ডাকতে লাগলো, আর একে একে এসে বসতে লাগলো হারমোনিয়ামের সামনে। সবাই যখন এলিয়ে পড়ল গান গেয়ে, তখন শেষ রাত্রের ওস্তাদের মতো শিবেন টেনে নিল হারমোনিয়ামটা। গলা শুনে বোঝা গেল একেবারে আনাড়ি নয়, গজল সুরে গাইল। সবাই বলে উঠল, ইস কি মিথ্যুক রে বাবা। অর্থাৎ জামাই গান জেনেও মিথ্যে বলেছে। গায়িকারা একেবারে মুষড়ে না পড়লেও হেরে যাবার পাল্লাটা যেন ভার হয়ে রইল তাদের দিকেই। ঠোঁট বেঁকিয়ে হেসে এবার এক্সপার্ট শিবেন বলল, আমাকে তো হলো অনেক টেস্ট, এবার আপনাদের হোক। বলে পকেট থেকে বার করলো মস্ত বড় চামড়ার পার্স। একখানি নতুন 10 টাকার নোট রাখলো সামনে। অন্য পকেট থেকে গোল্ড ফ্লেকের টিন বের করে একটি সিগারেট নিয়ে বলল, নিজের হাতে সিগারেট ধরিয়ে যে দিতে পারবে 3 টান, তাকে 10 টাকা। কে পারবেন? অমনি নারী বাহিনীতে হাসির উত্তাল ঢেউ ঢলাঢলি। কি চালাক। বাণী বলল ঠোঁট টিপে, পারিনে ভেবেছ? তবে সিগারেটই যদি টানবো 10 টাকা কেন, ওটা ডবল হোক। তাই সই। শিবেন রাখলো আর একটা নোট। অপ্রস্তুত বাণী এবার হেসে উঠল খিলখিল করে। ঠাট্টা করেও ভদ্রলোকের মেয়ে একবার সিগারেট টানলেই যে তার ভ্রষ্ট দোষ হয়, এটা সে জানে। তাছাড়া ঠোঁটে সিগারেট, মুখে ধোঁয়া। মাগো, বলল, বাক, আমি 100 টাকাও পারবো না ভাই। অনেকেই হেসে হেসে বলল, আমি পারি, আমি পারি। কিন্তু কেউ পারল না। যেন হয়তো পারত কেউ কেউ, শুধু নির্জনে দুজনে বাজি হলে। কিন্তু এত মেয়ের মধ্যে সভাস্থলে বসে তা কি পারা যায়? ছি, লোকে কি বলবে? কেবল অনেকের হাস্যদৃপ্ত চোখে ছায়া জেগে রইল দুটি 10 টাকার নোটের। আর নোটে ছাপা সিংহের হিংস্র দাঁত ভ্যাংচাতে লাগলো তার চেয়ে কড়া হাসিতে। জয়ের উল্লাসে যেন এই হাসিটি তীব্র ঠাট্টায় জ্বলতে লাগলো শিবেনের ঠোঁটে। ওদিকে সানাইওয়ালাটি খেপে গেছে, চোখের বানে বিদলে পড়ানি। বাসরের দক্ষিণ জানলায় দীর্ঘশ্বাস ছড়ে বকুলের বাতাসে। শিবেন বলল, পারলে না কেউ? এদিকে জিজ্ঞাসা করে দেখুন। বলে ইশারায় দেখিয়ে দিল বাঁয়ে কোণের রানীকে। একজন বলল, কিলো রানী? রানী লজ্জায় হারিয়ে গেল সিল্কের শাড়িতে। হঠাৎ একজন বলল, আমি পারি। সবাই ফিরে তাকালো সেদিকে। রানীর পিস্তুত বোন মায়া। চোখে মুখে নেই এমন কিছু বাসরের চাকচিক্য, বরং রুক্ষ চুলগুলি বাতাসে মুখে এসে পড়েছে। দেখতে একরকম, বয়স হবে 20-22। এসেছে কলকাতা থেকে, লেখাপড়া জানা মেয়ে, একলা এসেছে। সবাই দেখল মায়া টিপে টিপে হাসছে, আর সকলের মতোই যেন ছলনার হাসি। হেসে উড়িয়ে দিল সবাই। শিবেন বলল, সত্যি? মায়া বলল, মিথ্যে বুঝি? ভেবেছেন হেরে যাব সবাই? দিন সিগারেটের দেশলাই। সবাই হেসে উঠল খিলখিল করে। সবচেয়ে উচ্চ কণ্ঠ বাণীর।
তবু যেন হাসিটা সকলের একটু লাগাম ধরা, একটু চমকে চমকে উঠছে সকলের ভ্রু। পর মুহূর্তে ফস করে জ্বলল দেশলাইয়ের কাঠি, দেখা গেল মায়ার ঠোঁটে সিগারেট। ধরিয়ে 2 আঙুলে ধরে গুনে গুনে টান দিল 3টি, যেন কত এক্সপার্ট। তারপরে হাসি। আশা ছিল হেসে উঠবে সকলে, কিন্তু মায়ার ঠোঁটের ফাঁকের ধোঁয়া যেন চেপে বসল সকলের মুখে। কি যেন ঘটে গেল, বন্ধ হলো হাসি। সকলের চোখে চোখে কি কথা বিনিময় হলো নিঃশব্দে। চাপা বিদ্বেষ ও ঘৃণা দেখা দিল চোখ ও ঠোঁটের কোণে। বাসরটি হয়ে উঠল অ্যাসিডের গন্ধ পাওয়া সাপের মতো থমকানো সন্দিগ্ধ। শিবেনের ডগলাসি গোফের ফাঁকে দেখা দিল মাছের গন্ধ পাওয়া অভিজ্ঞ চতুর বেড়ালের হাসি। মায়ের দিকে ফেরানো তার একটি চোখ একটু ছোট হয়ে এলো। ভাবখানা, চিনেছি, বলে উঠল, গুড, একেই বলে স্পোর্টিং স্পিরিট, আমার খুব ভালো লেগেছে, বলে নোট 2খানি তুলে দিল মায়ার হাতে। দেওয়ার সময় একটু যেন আঙুলের চাপ লেগে গেল মায়ার হাতে। মনে মনে চমকে থতিয়ে গেল মায়া, তবু মুখে হাসল ফিক ফিক করে। আর সবাই হাসবার চেষ্টা করল, কিন্তু একেবারে খাপছাড়া হাসি, কোথায় ভাঙন ধরে গেছে। প্রথমে একেবারে নির্বাক হলো বাণী। সে হঠাৎ বলল, আসছি ভাই শিবেন, বলে সে বেরিয়ে গেল। তারপর একে একে বিদায় নিতে লাগলো সবাই জমাটে আসর ভেঙে। সকলের দৃষ্টি মায়ার মুখের কাঁথায় ছুঁচের ফোঁড় দিয়ে গেল। মায়াও উঠল, হাসল তেমনি শিবেনের মুখের দিকে চেয়ে। এর মধ্যেই যেন বসে গেছে চোখের কোল, একটু ত্রাস, সামান্য বিষণ্ণতা। গোপ বাঁকিয়ে একটু ঢুলুঢুলু চোখে যেন একটু অর্থপূর্ণ হেসে ঘাড় নাড়ল শিবেন। জিজ্ঞেস করল, বাড়ি কোথায়? কলকাতায়? মায়া বলল, 3/12 ভবানী পাঠক লেন। কিন্তু বিদ্বেষ চোখে জ্বলছে কোণে রানীর। দিদিমা বললেন ফিসফিস করে, সুবর্ণ বিধবা হয়ে মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে। সুবর্ণ মায়ার মায়ের নাম। এতক্ষণে সানাইওয়ালাটার তারি গেলা দমভরা হৃৎপিণ্ডে অবসাদ এসেছে। সুরটা যেন কেমন এখন, চোখের জলে কেঁদে কেঁদে তোমারই পথ চাহি গো সুর বাজছে। বাসরের ঘরে আসর ভেঙেছে বটে। উৎসবের শেষে ভেজা ভাঙা এঁটো কাটার হাটে বসেছে আরেকটি আসর। রানীর বাবা মাও আছেন সেখানে। সেখানে ছিছি ফিসফিস ঘৃণা ও বিদ্বেষ। বাণী বলল, জামাই তো বোকা নয়, স্পষ্ট দেখলাম। সে কি রকম করে হাসছে। ভাবল তার শালীরা বুঝি সবাই এরকম, সকলের মাথা হেঁট। মায়া এসে দাঁড়ালো কাছে। অমনি সবাই চুপ করে গেল। সকলের চোখ থেকে ছুটে এলো রাশি রাশি কাঁটা। মায়া যেন এসব দেখেও দেখল না, টাকার কথাও তুলল না একবার মুখে। মুখে ছড়ানো রুক্ষ চূর্ণ চুল সরিয়ে হেসে জিজ্ঞাসা করল রানীর মা সুখদাকে, মামিমা, বড্ড ঘুম পেয়েছে, কোথায় শোবো? সুখদা অন্যদিকে মুখ ফিরিয়ে উত্তর দিলেন, বড় বৌমার ঘরে। সবাইকে একবার আর চোখে দেখে হেসে চলে গেল মায়া। তার নরম বুকের ভাঁজে ভাঁজ করা 2টি নোট ভিজে উঠেছে বিনবিনে ঘামে। সেখানে যেন নোটের ছাপা সিংহগুলি গর্জাচ্ছে, আর মায়ার ধুকধুকি বাড়ছে আরও জোরে। বাণী বলল হিসিয়ে চিবিয়ে, আচ্ছা মেয়ে, পিস্তু তো বোনই হও আর যাই হও, দেখি তোমাকে পারি কিনা শায়েস্তা করতে। রাত পোহালো। কথা হলো জলযোগ করে বেলা 10টার গাড়িতে যাবে মেয়ে জামাই। কুশণ্ডিকা হবে কলকাতা গিয়ে। কিন্তু সারা বাড়িতেই যেন কি ঘটে গেছে। রানীর বৌদি ও বোনেরা, অন্যান্য আত্মীয় স্বজনেরা কেবলই ফিসফাস করছে, বাতাসও করছে তেমনি হুঁশহাস করে, যেন তিক্ত চাপা স্বরে শুধু বলছে ছি 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 ছি। মায়া চা খাচ্ছিল বড় বউয়ের ঘরে। রানীর ছোট বোন এসে ঠোঁট বেঁকিয়ে বলল, মায়াদি, মা ডাকছে তোমাকে খাবার ঘরে,
চকিতে একটু ছায়া খেলে গেল মায়ার মুখে, তারপর ঠোঁট টিপে হাসল। ভেঙে পড়া বাসি খোঁপা গোছাবার চেষ্টা করল একটু, আঁচল গুছিয়ে নিল, হাত চাপল একটু বুকে। এসে দেখল গুরুতর ব্যাপার, যেন সভা বসেছে। সুখদা আছেন, বসে আছেন তার স্বামী প্রকাশ রঞ্জন, শত হলেও তারই ভগ্নী। বাড়ির বউয়েরা মেয়েরা আছে, আরও আছে আত্মীয় স্বজন 2-4 জন। সবচেয়ে বেশি আছে বাণী নিজে, এমনকি রানীও আছে গাঁটছড়া কাঁধে নিয়ে। শিবেন গেছে বাইরের ঘরে বন্ধু দীনেশের কাছে। সকলের মুখ গম্ভীর। দিদিমা বললেন ফিসফিস করে, একে কলকাতায় বাস, তার অভাব, 12টা বেজে গেছে মেয়ের। সুখদা বললে মায়াকে, ঠাকুরজি কি তোকে এসব শিখিয়েছে? মায়া যেন বোঝেনি কিছুই, বড় বড় চোখ তুলে বলল, কি? দপ করে জ্বলে উঠল বাণী। ন্যাকামো করিস নে, এই সিগারেট বিড়ি খাওয়া কতদিন চলছে? মায়ের কাটা কাটা মুখ কালো হলো একটু, বলল, আমি ওসব খাইনি। বাণী জ্বলে উঠল আবার, তিক্ত গলায় বলল, তবে বুঝি টাকা পেলেই খাস? সারা ঘরের চোখগুলি নিঃশব্দে যেন ওই কথাই জিজ্ঞাসা করল তাকে। মায়া যেন কতই অবাক, এমনই স্বরে বলল, সিগারেট খেলে কেউ টাকা দেয় নাকি? কে যেন বলে উঠল, কি পাঁজি! মায়া আবার বলল, ও তো জামাইবাবুর সঙ্গে বাজি হয়েছে তাই। সভার প্রতিনিধি নেত্রী বাণী ফুঁসে এলো শিখার মতো, ওসব জানি, কারা বাজিলোরে সিগারেট ফোঁকে তাও জানি, কিন্তু এ বাড়িতে ওসব চলবে না। যা, টাকা ফিরিয়ে দিয়ে আয় শিবেনকে। মায়ের মনে হলো বুকের মধ্যে সিংহগুলি আঁচড়া আঁচড়ি করছে। বলল, টাকা তো আমাকে জামাইবাবু দিয়েছেন। আরও জোরে ঝেঁকে উঠল বাণী, আর তো জামাইবাবুর সোহাগ দেখাতে হবে না, দিয়ে আসতে হবে টাকা। নিঃশব্দে ক্রুদ্ধ চোখে সমস্ত ঘরটায় সায় দিল বাণীর কথায়। এমনকি রানীও মনে মনে বলল, শয়তান কোথাকার। মায়া বলল শান্ত, ঝিম ধরা অথচ স্পষ্ট গলায়, কেন টাকা দিতে যাব কেন বাণীদি? রাগে ও ঘৃণায় রুদ্ধশ্বাস সমস্ত ঘরটা। বাণী যেন মারতে এলো, ওসব জানি নে, ওসব করে টাকা নেওয়ার ঢের জায়গা আছে, এখানে চলবে না। মায়া বলল আরো পরিষ্কার গলায়, দিতে হয় তোমরা দিয়ে এসো, আমি নিজে পারবো না। বলে সে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। সারা ঘরটা অসহ্য রাগ ও ঘৃণায় নির্বাক। আরও আশ্চর্য, টাকাটা কিন্তু বের করল না মায়া কিছুতেই। ভেঙে পড়া খোঁপাটা দেখিয়ে চলে গেল বাইরে। সুখদা তিক্ত গলায় বললেন স্বামীকে, কি ভাগ্নি তোমার, 2 কলম লিখে একটু বোনকে জানিয়ে দাও। তাই ঠিক হলো, অন্তত বাড়িতে গিয়ে যাতে মায়ের কাছে ধরা পড়ে মায়া। তবুও জ্বলতে লাগলো সারা ঘরটি। ওদিকে আবার তারা আছে মেয়ে জামাই বিদায়ের। আর এই সময়ে বাইরের ঘরে জমে গেছে শিবেন আর দীনেশ। দীনেশ বড় চোখ করে বলল, মায়েরি। শিবেন বলল, মায়েরি? এমন ফুঁকলে মিনার্ভা ক্যাফের মিস ক্যাথলিককেও বলবে ওদিকে থাক। শিবেন মুখুজ্জের চোখে অত সহজে ফাঁকি দেওয়া যায় না। মুখ দেখেই বুঝেছি, চট করে মেরে নিলে 20 টাকা। ঠিকানা অবশ্য নিয়ে নিয়েছি। দীনেশ বলল, আরে বাস, সত্যি? গুড বাই, গুড বাই, গুড বাই। কাজ সেরেই রেখেছিস দেখছি। তবে শিবেন বলল, ব্যবসা করি প্লাইউডের, কাঠ যতই পাতলা হোক, ব্র্যান্ড ঠিক ভারী আছে বাবা। 2 বন্ধু হাসলো চোখে চোখে চেয়ে। তারপর সময় এলো ঘনিয়ে। সকলের ব্যস্ততার ফাঁকে সুখদা ও প্রকাশ রঞ্জনকে প্রণাম সেরে নিল মায়া। হাতে ছোট্ট একটা পুঁটলি। কেউ কিছু জিজ্ঞাসাও করল না, বললও না থাকতে। প্রকাশ রঞ্জন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন, তোর মাকে দিস আমার চিঠি, না দিলেও আমি জানতে পারবো পরে। মায়া ঘাড় নেড়ে চলে গেল। কেবল এই ব্যস্ততার মধ্যেও সারা বাড়িটা এক মুহূর্তে বিস্মিত অসহ্য ক্রোধে দেখল তার চলে যাওয়া।
সানাইওয়ালা বাজাচ্ছে একটি চেনা ভৈরবী সুরের গান। বিদায় দিতে অনেকেই এলো স্টেশনে, বাণীও আছে। কয়েক মিনিট দেরি আছে গাড়ির। শিবেন আর দিনের সিগারেট খাওয়ার জন্য একটু সরে গেল ভিড়ের মধ্যে। হঠাৎ চোখে পড়ল মায়াকে, দাঁড়িয়ে আছে বুক আড়াআড়ি হাত রেখে। শিবেন নাম ধরেই ডাকল, মায়া না? নাম শুনে চমকে ফিরল মায়া। এক মুহূর্ত অবাক হয়ে হঠাৎ হেসে বলল, কে? জামাইবাবু এই গাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, তুমি কি এই গাড়িতেই যাচ্ছ? তুমি? সম্বোধন শুনে যেন ঝিলিক দিয়ে উঠল মায়ার হাসি। বলল, হ্যাঁ। তবে এক কামরাতেই চলো। কোন ক্লাসের টিকিট আপনাদের? সেকেন্ড। তোমার থার্ড? তা হোক না, চার্জ দিয়ে দেব, চলো চলো। হাত না ধরেও যেন তাকে হাত ধরে টেনে নিয়ে এলো শিবেন। তার শিকারী জীবনের অভিজ্ঞতা বোধহয় একবারও মনে করল না নতুন বউ রানীর কথা। আর সকলের চোখে দেখা দিল এক অশুভ সংকেত। বাণী বলে দিল রানীর কানে কানে, সাবধান, ডাইনি পিছু নিচ্ছে। গাড়ি এলো, সঙ্গে গেল রানীর ছোট্ট বোন, আর ছিলেন পিতৃহীন শিবেনের বরকর্তা মেসোমশায়। বাণী যেন তাকেও চোখ দিয়ে বলতে চাইল, সাবধান। লোকাল ট্রেন চলল ধিকিয়ে ধিকিয়ে। মায়া বসেছে রানীর পাশে, কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে রানী। রাগে, ঘৃণায়, অভিমানে নতুন বউয়ের চোখে আসছে জল। বাপ মাকে ছেড়ে আসার কান্নাটা চাপা পড়ে গেল। শিবেন আর দীনেশ রয়েছে পাশাপাশি, মায়াদের মুখোমুখি। মেসোমশাই বসেছেন একটু দূরে। এমনিতেই তিনি কিঞ্চিত কৃপা প্রার্থী শিবেনের কাছে। ওরই পয়সায় কেনা নতুন জামা কাপড় পরে সেজে এসেছেন বরকর্তা। ভয়ও করেন কিছু কিছু। দীনেশকে মায়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিবেন। তারপর বলল, না বলেই চলে এসেছিলে যে তুমি? মায়া বলল, ভেবেছিলাম গাড়ি ধরতে পারবো না। শিবেনের গোফের ফাঁকে হাসিটুকু যেন চাপতে পারছে না নিজেকে। আরে আরে দেখছে রানীকে। ভগ্নিপতির চেয়েও একটু বেশি রস গলায় ঢেলে বৌভাতের বিশেষ নিমন্ত্রণ জানালো মায়াকে। তারপর বলল, আজই চলো না। মায়া হেসে ঘাড় নাড়ল নীরবে। একটু যেন বিদ্রুপের সুরেই বলল শিবেন, কেউ বুঝি ভাববে? ঠোঁট টিপে হেসে ঘাড় নেড়ে সায় দিল মায়া। কথা শেষ হতে চায় না শিবেনের। দিনে শুধু চেয়ে আছে খানিকটা নির্লজ্জের মতো। একবার মায়া কথা বলতে গেল রানীর সঙ্গে, কিন্তু সেখানে সিল্কের শাড়ি যেন কোঁচকানো পাথর হয়ে আছে। কথা নেই, মুখও ফেরালো না। গলার কাছে যেটা ঠেকেছিল রানীর, সেটা গলে পড়ছে চোখ দিয়ে। আর মায়ার বুকের মধ্যে আঁচড়াচ্ছে শানিত নখের সেই জানোয়ারগুলি। এলো শিয়ালদা স্টেশন। শিবেন মায়াকে বলল, একটু আড়ালে ফাঁকে, তোমাদের বাড়ি যাব শিগগিরই। তারপর ট্যাক্সি ডাকা। বিদায় দিল মায়া। শিবেন আর দীনেশ সেদিকে দেখে মুখোমুখি ফিরল দুজনে। ভবানী পাঠক লেনে সন্ধ্যা নামো নামো একটি বন্ধ কানা গলি। ফাগুনের শেষ বাতাস যেখানে ভুলে ঢোকে কখনো কখনো, ঢোকে রোষে দিশাহারা হয়ে। মায়া এলো এই সময়। 3x12 বাড়িটা একেবারে শেষে। একতলার দক্ষিণ চাপা ঘরটা মায়াদের। লাইটের কানেকশন নেই। হারিকান জেলে পড়তে বসেছে 14, 12, 10, 8 বছরের 4টি ছেলে মেয়ে। মায়ার ছোট ছোট ভাই বোন। তার বড় 18 বছরের ভাইটি নিশ্চয়ই গিয়েছে টিউশনিতে। মায়া বড় সকলের। এক কোণে বিছানায় শুয়ে আছে অসুস্থ মা সুবর্ণ। স্বামী মারা গেছেন 4 বছর। সবকিছুর সঙ্গে এখনো সেই শোকটুকু চেপে আছে বুকে। লাফিয়ে উঠে ভাই বোনেরা, মা, দিদি এসেছে, বিয়েতে খুব খেয়েছিস না? মায়া একটু হাসল। সুবর্ণ পাশ ফিরে আস্তে আস্তে বললেন, মায়া এলি? হ্যাঁ মা। কি এনেছিস দিদি অতগুলো? দেখাচ্ছি, আগে বস। সুবর্ণ বললেন,
দুপুরে ফিরবি বলেছিলি। মায়া বলল, ফিরতাম, কিন্তু সীতাদির জামা কাপড়গুলি ছেড়ে দিয়ে একেবারে নিজেরটা পরে এলাম মা। তাছাড়া একটু ঘুরে এসেছি। বিয়ে হলো ভালো মতো? বর কেমন? সবই ভালো মা। আমার কথা কিছু বললো দাদা বৌদি? হ্যাঁ, দুঃখ করলো অনেক। নিঃশ্বাস ঝরল সুবর্ণের। তারপর মায়ের দিকে ফিরে মনটা চমকালো একটু। উৎকণ্ঠিত হয়ে বললেন, তোকে তোকে এত শুকনো দেখাচ্ছে কেন রে মায়া? হাতে ওগুলো কি? মায়া হারিকেনটা সামনে এনে মায়ের কাছে বোঝা মুক্ত করল। বলল, তোমার সেই 8 টাকা দামের ওষুধটা এনেছি মা। উদ্বিগ্ন ভরা গলায় জিজ্ঞাসা করল সুবর্ণ, কোত্থেকে রে? মায়া নিঃশব্দে হেসে বলল, বলছি। আর হেনা, মিনু, নন্টি, বীরুর জন্য 4টে জামা। অমনি 4 জনে ছো মেরে তুলে নিল জামা। সুবর্ণ তেমনি ব্যাকুল গলায় বললেন, কোথায় পেলি টাকা? মায়া হেসে বলল, বলছি গো, বলে প্রকাশরঞ্জনের চিঠিটা দিল সুবর্ণকে। তোমাকে চিঠি দিয়েছেন মামা। সুবর্ণ রুগ্ন চোখে ভ্রু কুঁচকে পড়লেন চিঠি। বেশ বড় চিঠি। তারপর অনেকক্ষণ চোখ বুজে পড়ে রইলেন চিঠিখানা বুকে নিয়ে। মায়া নিঃশব্দে বসে রইল মায়ের কাছে। ছোট ছোট ভাই বোনরা তখন জামা দেখতে ভালো মন্দের বিচারে মগ্ন। আচমকা নিঃশ্বাস ফেলে বললেন সুবর্ণ, সিগারেট কি খেয়েছিস আর কখনো? না মা। কষ্ট হয়নি? মায়া কথা বলল না। সুবর্ণ ডাকলেন, মায়া। মায়া বলল, হ্যাঁ মা, বড় বিচ্ছিরি গন্ধ, সহ্য করতে পারিনি। রাত্রে বমি হয়ে গেছিল। সুবর্ণ বললেন, তবুও। আর কিছু বলতে পারলেন না। রুগ্ন হাত দিয়ে কাছে টানলেন মায়াকে। মায়ার জল ভরা চোখ দুটি আঁচল দিয়ে মুছিয়ে বললেন রুগ্ন গলায়, কাঁদিস নে। জোয়ারের ভরা গঙ্গার মতো নিঃশব্দ হয়ে রইল দুজনে। শেষ হলো সমরেশ বসুর লেখা ঠাট্টা ছোট গল্পটি। নতুন গল্প নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিনের জন্য আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান আর জানান আপনার অনুভূতি। নমস্কার।